লোককে ইনভাইট করা হয়েছে, তাদেরও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়। তাদেরকেও যেসব রাজ্য থেকে বলেছিলাম, ইনভাইট করেছিলাম, তারা আমাকে ফোন করে, হোয়াটসঅ্যাপ করে, মেসেজ দিয়ে বলছে যে তাদের প্রবল যাওয়ার ইচ্ছা ছিল, বা এখনো যাবো না এটা বলছিলাম, কিন্তু আমরা অনেক কথা ভাবতে হচ্ছে আপনার ওখানে পৌঁছানোর আগে। কিরকম? তাহলে আমি বিজেপি গভর্নমেন্টের আন্ডারে বসবাস করি, বিজেপি এসব চাইছে না। আমি আপনার শিলান্যাসে উপস্থিত হবো, ছবিতে আসবো, ফটোতে আসবো, আমাকে এখানে এসে আমার ফ্যামিলির সঙ্গে বসবাস করতে হবে। সেখানে আমি আক্রমণিত হতে পারি, আমার সংশয় হতে পারে। তো আমি তাদের বলেছি এরকম কিছু বিষয় থাকলে আপনাদের আসতে হবে না। তার মধ্যে কেউ আসবে, রাজ্যের অনেক বিজ্ঞ মুসলমান সমাজের কোরআন হাদিসকে মুখস্থ, যাদের হাফেজ বলা হয়, তারা কোনো কোরআন খুলে না, গোটা কোরআন 30 পাতা কোরআনকে পুরো মুখস্থ রাখে। সেই পুরো কোরআন তো মুখস্থ পড়তে গেলে মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে, তো অত তো সময় নেই। কিছু বিজ্ঞ লোকদের দিয়ে কোরআন তেলাওয়াত করাবো, 1 ঘন্টা মতো ওই কর্মসূচি হবে, কোনো ভাষণবাজি হবে না। আমি কারো বিরুদ্ধে বলবো না, আমি কারো সমালোচনা করবো না। ওদিন অনলি ফর কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে যে বোর্ড থাকবে, সেই বোর্ডের কাপড় দিয়ে কভার করা থাকবে, ওইটাকে বিজ্ঞ লোকরা যারা কোরআন তেলাওয়াত করবে তাদের মধ্যে থেকেই কাপড়টা সরিয়ে ওপেন করে দেওয়া। এই তো অনুষ্ঠান, এর বাইরে কিছু হবে, বুঝতে পেরেছেন? আপনার যে প্রোগ্রাম, সেটা কি কোন চেঞ্জ হচ্ছে না ওইরকম? মুখ্যমন্ত্রীর আসার সঙ্গে এই প্রোগ্রামের তো কোনো নেই। এই প্রোগ্রামটা 6 ডিসেম্বরের কথা অনেক আগে থেকে, 1 বছর আগে থেকে আমি ডিক্লেয়ার করেছিলাম। তো সেটা ছিল একটা ভিত্তি স্থাপন কর্মসূচি। মুখ্যমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রীর সময়সূচি নিশ্চয়ই তিনি সুন্দরভাবে, ভালোভাবে এই জেলার ডেভেলপমেন্টের স্বার্থে তিনি আসছেন, সেটা করে যাবেন। এর সঙ্গে আমার 6 তারিখের যে শিডিউল, সেটার সঙ্গে তো কোনো আলাদা করে কোনো যোগ আছে বলে আমি মনে করি না। আর সব 6 তারিখে জানা যাবে, লম্বা তালিকা আছে ইনভাইটেড। তারা কে কে এসে পৌঁছাবে, কে আসবে না, এটা তো আমি আপনাকে এত আগে কি করে বলবো। ওই দিনকে যাবেন, দেখতে পাবেন যে কে আসছে কে আসেনি। সেটা তো আপনারাই আপনাদের ক্যামেরাম্যানদেরকে বলবেন, সেখানে জানতে পেরে যাবেন। আনুমানিক কত লোকের আয়োজন করা হচ্ছে এখানে? আমার আইডিয়া 2 লক্ষ বেশি লোক হবে। যেভাবে মানুষ গোটা রাজ্য থেকে, কি বীরভূম, কি মালদা, কি দিনাজপুর, কি উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বিভিন্ন জায়গা থেকে যেভাবে আমাকে ফোন করছে বা আসার আগ্রহ দেখাচ্ছে, তাতে আমার ধারণা এখানে তো যখন আমাদের কোনো পলিটিক্যাল প্রোগ্রাম হয়, তখন তাদেরকে আসার জন্য বিভিন্নভাবে ট্রান্সপোর্ট ভেহিকলস সরবরাহ করতে হয়। তা আমি তো এসব কিছু করছি না, আমি শুধু আহ্বান করেছি যে একটা মসজিদে শিলান্যাস হবে, সেখানে মানুষকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছি, বিশেষ করে মুসলিম কমের মানুষদের। তো তারা সবাই উৎসাহ দেখাচ্ছে, আসবে, কত লোক হবে, কলাক হবে, সেটা তো সময় কথা বলবে। 6 তারিখে তো সেটা জানা যাবে। এই যে মন্দির আছে, তাই সরকারের
যে সমস্ত পরিষেবা ঠিক মতো দিচ্ছে না তার বিরুদ্ধে বলছি। গতকালকে একজন পেশেন্ট মারা গেছে এবং সেখানে দেখা যাচ্ছে পরিবারের লোকের উপর ভাঙচুরের ঘটনা এসেছে একটা। তার মা মারা গেছে, তাদের তো ক্ষোভ হবেই। বিনা চিকিৎসায় যদি কারো মা মারা যায়, তার ছেলেরা সেখানে প্রেজেন্ট ছিল, একটা হসপিটালের উপরে আক্রমণ করেছে, হসপিটালের স্টাফ বা যারাই ছিল তাদের পক্ষ থেকে আবার থানাতে কমপ্লেন করেছে। থানাতে কমপ্লেন করার সম্বন্ধে থানা আইসি বহরমপুর তাদের আটকে রেখেছিল। আমি আজকে তেনাকে রিকোয়েস্ট করেছি যে আপনি এটা, তার মা মারা গেছে, তার মায়ের পোস্টমর্টম হচ্ছে, বাড়ি যাবে, তাদের জানাজা হবে তাদের। উনি আমার রিকোয়েস্ট শুনে বেলডাঙ্গা ওয়ার্ডের পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ তাকে পাঠিয়েছিলাম, কিছুক্ষণ আগে উনি ছেড়ে দিয়েছেন, মানবিকতা দেখিয়েছেন আইসি বহরমপুর। তার মানে কি চিকিৎসা ঠিকঠাক হচ্ছে না মেডিকেল কলেজে? হ্যাঁ, তার মানে কি চিকিৎসা ঠিকঠাক হচ্ছে? আপনারা যান না, যে ভিজিট করুন না, পেশেন্টদের সাথে জিজ্ঞেস করুন না। আপনাদেরও তো একটা স্বাধীনতা আছে যে যারা চিকিৎসারত আছে তারা ঠিক করে পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না, তাদের ঠিক বেড পাচ্ছে কিনা। কারো আইসিইউ দরকার, তো আইসিইউর জন্য তাদের মৃত্যু ঘটছে, আইসিইউ না পাওয়ার জন্য, সেটা দেখুন না আপনারা। মুখ্যমন্ত্রী সভায় আপনাকে আর গরমের কি দেখলেন? আর নরমের আর গরমের কি দেখলেন তাই বলুন। আপনারা কারো শিখানো প্রশ্ন আমার কাছে কেন করবেন? আমি বলে রেখেছি 22শে ডিসেম্বর আমি নতুন দলের ওপেনিং করব টেক্সটাইল মোড়ে। 22 তারিখ পার হয়ে গেছে। নরম গরম এসবের কি কোশ্চেন? এসব শেখানো কোশ্চেন কেন করবেন? সেই বিষয়ে আমরা কিছু আর জানতে পারছি না। কিছু জানার দরকার নাই, বললাম তো বেলা 1টার সময় টেক্সটাইল মোড়ে চলে আসবেন, অন ক্যামেরা সেট করবেন, সব জানতে পারবেন। মসজিদও হচ্ছে এবং নতুন দল তৈরি হচ্ছে। বললাম তো আপনাকে 6 তারিখ আসতে দিন, মসজিদে ছিলাম না সবে, 22 তারিখ আসতে দিন, নতুন দলের ওপেনিং হবে। আর তার সঙ্গে আমার প্যান্ডেলওয়ালার কাজ বন্ধ থাকবে কেন? 6 তারিখে প্রায় 400 লোক গেস্ট আসবে গোটা সারা রাজ্য থেকে। 400, সব ইম্পর্টেন্ট মুসলিম ব্যক্তি। তারা সেই ডায়াসে বসে কোরআন তেলাওয়াত করবে। আর একটা তথ্য দিয়ে দিই, এই মুনতাজুলের মতন ইমামকে যে দালালি করছে রাজ্য সরকারের হয়ে বা সরকারের হয়ে কথা বলছে, হসপিটাল করার সাজেশন দিচ্ছে, এই দালালকে বলি যে কোরআন হাদিস নিয়ে বিক্রি করে খাচ্ছেন ভাষণ মেরে। কোরআনটা কবে নাজিল হয়েছিল? কোরআনের নাজিল হওয়ার বয়স কত? আমি বলছি হুমায়ুন কবির, 6 ডিসেম্বর 2025। কোরআনটার বয়স হচ্ছে 1450 বছর। কোরআন বেঁচে খেছো সেটা মানুষের কাছে বলেছ যে 6 তারিখটার কত ইম্পর্টেন্স আছে? ইসলাম ধর্মের কোরআন যেদিন নাজিল হয়েছিল সেটা থেকে 6 ডিসেম্বর পুরো 1450 বছর বয়স। দালালি করে খাচ্ছে, আবার আমাকে সাজেশন দিচ্ছে হসপিটাল করতে পারতো, এই করতে পারতো। সরকারটা ভোট দিয়ে মানুষ কিসের জন্য এনেছে? হসপিটাল করার জন্য। হসপিটাল তো মেডিকেল কলেজ করেছে, কটা রুগী ওখানে ঠিক মতো চিকিৎসা পাচ্ছে, তার সুপারভিশন আছে, তার ভিজিট আছে। এই নতুন ডিএম এসে ভিজিট করেছে। এখনো আমার নিজের বৌদি ভর্তি আছে, 68 বছর বয়স, দুদিন থেকে ডবল বেডে, একটা বেডে দুজনকে রেখেছে। একটা বেড দেওয়ার ক্ষমতা নেই। আমার নিজের বড় বৌদি, 68 বছর বয়স, মানুয়ারা বিবি নাম। এই মেডিকেল কলেজে যান, একটা বেডে 2টো পেশেন্ট রেখেছে। তাদের লেকচার শুনতে হবে আমাকে। আপনি তো সরকারের বিরুদ্ধে এখানকার প্রশাসনের অর্ধেক পুলিশ প্রশাসন সব বিজেপির কথাই চলছে, বিজেপির হয়ে দালালি করছে। মুর্শিদাবাদের অর্ধেক ওসিআইসি। এইসব কাজ মানে তো বিজেপিকে অক্সিজেন দিয়ে দেওয়া। মুসলিম ভোটারটা সবাই জানে যে তৃণমূলের রিজার্ভ ভোট। সেই সব মুসলিম এলাকাগুলাই এইসব বিজেপির দালালি করে এসব ওসিআইসিরা কিসের স্বার্থে এসব করছে? বিনা কারণে মুসলিম জনতাকে
বোমার কেসের ভয় দেখানো, বোমার সিজ দেখানো কেন করছে? মুখ্যমন্ত্রী যে সাম্প্রতিক যা পদক্ষেপ আমি ওসব বলবো না, কি ঘাটতি হচ্ছে না ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমজনতার প্রতি সার্ভে করে, চায়ের দোকানে জিজ্ঞেস করেন, ট্রেনে জিজ্ঞেস করেন, অন্য কোনো জায়গায় জিজ্ঞেস করেন সাধারণ মানুষকে, সাধারণ মানুষ বলবেন। আমি কেন বলতে যাব? আমার বলারও তো দায় আছে নাকি যে আমি বলতে যাব? ছাড়তে চাইবে না বা ছাড়বে না, এটা মোদ্দা কথা। আপনি যে কোশ্চেন করেছেন কিছু রেজিস্ট্রেশন আছে সেটা পোর্টালে উঠবে, যেটা নাই সেটা যার রেকর্ড নাই, এমনও লোকের গ্রামে বাড়ি আছে তার নিজের দলিলও নাই, রেকর্ডও নাই, ওয়ারিশ সূত্রে তার জায়গাতে সে বাড়ি করে সেখানে রাত্রিবাস করে, জীবনযাপন করে। সরকারের কাছে হয়তো তার কোনো নথিও নেই, তার কোনো রেকর্ডও নেই, আছে। তেমনি যারা ওয়াকফের সম্পত্তি ব্যবহার করে, রেজিস্ট্রেশন যারা করে রেখেছে সেগুলো তো সরকারের নলেজে চলে আসবে। যেগুলো এরকম নাই, সেই জায়গা যদি কেউ খুঁজে খুঁজে কেউ দখল করতে আসে বা তাকে দীর্ঘদিন দখলে আছে, সেই জায়গাটাকে দখল মুক্ত করতে চায়, আমার মনে হয় সে সহজে সেই জমি থেকে সরবে না। আমাদের বাপ দাদাদের কবর আছে, সেই কবরে বাপ দাদা তার পরদাদা তারা সব শুয়ে আছে। সেটাতে যদি এখানে জেসিপি দিয়ে কবরস্থানটাকে বলে আজকে তোমার এখানে কোনো ডকুমেন্টস নাই, তোমার কবর থাকবে না, তো ওই পাড়ায় যত লোক বাস করে, এই ছেলে বাদে যত পুরুষ বাস করে, সবাই কিন্তু তাকে ঘিরবে, ওই জেসিপি চলতে দেবে না। এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। ব্যক্তিগত সম্পত্তি হলো সেটা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? কাজেই এসব নিয়ে অত চিন্তা বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাগান থেকে আর নালার ধার থেকে আর জমির পিছন থেকে সব কৃত্রিম উপায়ে তৈরি করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে, দেখানো হচ্ছে এনআইএ চলে আসবে, এনআইএ আসলে তোমাদের বাড়িতে সার্চ করবে, তোমাদের ই করবে। তো এনআইএ যদি কোনো ঘটনা ঘটে, এনআইএ আসার মতো, তো এনআইএ আসবে। খাগড়াগড়ে ঘটনা ঘটেছিল, এনআইএ এসছে। আরো কোথাও ঘটনা ঘটেছে, এনআইএ এসছে। তো এনআইএ আটকানোর জন্য কাউকে জোর করে, এখানে কিছু কিছু দারোগা আছে, তারা এত পেটুয়া আর এত তাদের ভক্তি সরকারের উপরে যে তারা এসবগুলা নিজেদের পজিশন ঠিক রাখার জন্য, দেখানোর জন্য যে দেখো কত বোমা উদ্ধার করছে। আরে বোমা কোথায়, কিসের জন্য? হুইপ দিয়ে বলা হচ্ছে। এখানে একজন ওসি ছিল, তার নাম জামাল উদ্দিন মন্ডল, বিভিন্ন থানায় ছিল, লালগোলায় ছিল, বেলডাঙ্গাতে তিনবার ছিল। তার কাজই ছিল সরকারের কাছে ক্রেডিট নেওয়ার জন্য সে কাউকে তুলে নিয়ে আসতো, যে রাত্রেবেলায় তাকে আলাদা ঘরে 2-4 বাড়ি করে মারতো আর বলতো তোর কাছে আর্মস আছে, তো আর্মসটা জমা দে। তার আর্মস কিছু নাই, আর্মসে কি জিনিস তা জানে না, তাকেও এরকম করে তারপরে তাকে দিয়ে আবার রাত্রেবেলায় তার বাড়িতে নিয়ে যেত, তার বাড়ির লোককে ভয় দেখাতো, তারপরে তারা আবার আর্মস কারো কাছ থেকে কিনতো, কিনে আবার একে জমা দিত, এ ক্রেডিট নিত যখন আর্মস রিকভারি করলাম। এইসব পুলিশ অফিসারেরা, মমতা ব্যানার্জি এইসব বলেছে, এরা সব নিজে উল্টো পাল্টা করে মমতা ব্যানার্জির কাছে নিজেদের নাম্বার বাড়ানোর জন্য এইসব করছে। ওনার মতের সঙ্গে কোনো রিয়াকশন দিতে চাই না, উনি নিশ্চয়ই বুঝেছেন তাই বলেছেন। কারণ রেয়ারপাড়ার এরিয়ারই এমপি হচ্ছে আবু তাহের খান, আর উনি হচ্ছেন বিধায়ক। উনি কি বলেছেন, ওনাদের মধ্যে কি রিলেশন আছে, কোন পরিপ্রেক্ষিতে বলেছেন, এটা তো আমার বলা নেই। আমার ভারতপুরের সিজ গ্রামের সদকুলুট বলে একটা গ্রামে সুহানা খাতুন 8 বছর বয়স, তাকে বাড়ি থেকে সন্ধ্যাবেলায় 3 দিন আগে ডেকে নিয়ে গিয়ে তার ডেড বডি পাওয়া গেছিল।
আমি সেখানে কলকাতা থেকে ছুটে এসে তাদের পাশে দাঁড়িয়েছিলাম। যেদিন মিটিং চলছিল আমি সেদিনকে ওখানে ছিলাম। পরে দেরিতে বহরমপুর ঢুকেছি, তখন মিটিং শেষ, তাই যাওয়া হয়নি। কাটছে না তার জবাব দিয়ে কি আমি করবো? তারা কেন কাটছে না, কিসের ভয়ে কাটছে না, তাদের টিকিট পাওয়ার ভয় না আগামী দিনে অন্য কিছু ভয়, তার জন্য তো আমি বলতে পারি না। এই ক্লারিফিকেশন তো তাদের কাছেই চাইতে হবে। আর তা নাহলে তাদের যে দলের বিধায়ক সেই দলের সর্বোচ্চ নেতা নেতৃত্বের কাছে জানতে চান, আমি কি করে বলি? হরিয়ারপাড়া বিধায়ক নিয়ামক শেখ কালকে বলে প্রস্তাব দিয়েছে, তা আমি ভিজিট করতে যাবো না, ল্যান্ডটা দেখতে যাবো না? তাহলে কি মুর্শিদাবাদ কি তাহলে দ্বিতীয় বাবরি মসজিদ হবে? সেটা আমি যাই না সেখানে, বলছি তো কি হবে, এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, আগে যাই দেখি। বাবরি মসজিদ হচ্ছে অবশ্যই আরেকটা বিষয় দাদা, তাদের মেজরিটি থাকার সুবাদে ওয়াকফ আইনের অ্যামেন্ডমেন্ট এনেছে এবং তাতে অনেক কিছু নতুন নতুন বিষয় ঢুকে দিয়েছে, যেখানে শুধুমাত্র মুসলিমরাই এই ওয়াকফের মোতালির মাধ্যমে তাদের যে সম্পদ, তাদের যে সম্পত্তি, তাদের যে বিভিন্ন জায়গা জমি, এগুলো তারা দেখভাল করত বা তাদের তত্ত্বাবধানে চলত। সেখানে অ্যামেন্ডমেন্টে অমুসলিমদেরও অগ্রাধিকার দেওয়া হয়েছে, বিভিন্ন রাজ্যের আধিকারিকদেরও সেখানে ইম্পর্টেন্সি দেওয়া হয়েছে। মোদ্দা কথা এটা, আমাদের রাজ্য সরকার বলেছিল যে আমরা এই নতুন অ্যামেন্ডমেন্ট যেটা কেন্দ্র সরকার করেছে এটা মানব না। এবং যখন কেউ আন্দোলন করতে গিয়েছিল তখন তাদেরকেও মুখ্যমন্ত্রী বলেছিল এখানে আন্দোলন করার দরকার নাই, আমি আছি তোমাদের জন্য। আর তারপরে আমাকে উপরে যদি ভরসা না থাকে তাহলে কেউ আন্দোলন করতে চলে দিল্লি যাও, দিল্লি গিয়ে আন্দোলন করো। কিন্তু আজকে সেই মুখ্যমন্ত্রী আবার বলছেন যে না, অ্যামেন্ডমেন্ট হয়েছে, মানব না বলেছিলেন, এখন আবার মানার জন্য সরকারি দপ্তরে সেটা কি আছে সেটা 5 তারিখ পর্যন্ত মান্যতাই দিয়েছেন হিসাব করতে। তাহলে এই ব্যাপারে ক্লারিফিকেশন আপনার মতো ক্ষুদ্র ব্যক্তির কাছে কেন করছে? ওনাকে আসবে তখন প্রশ্ন করবে, আপনি বলেছিলেন ওয়াকফ আমরা মানছি না, মানবো না, এখন কি এমন ঘটলো যে ওয়াকফ মেনে দিলেন? সেটা ওনাকে প্রশ্ন করুন, তাহলে উনি সঠিক উত্তরটা দেবেন। একটা বিষয় হচ্ছে দেখুন, এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি করেছেন। অনেক ব্যক্তি আছে তার প্রপার সিস্টেম মেনে, গভর্নমেন্টের জিও মেনে তাদের জমি জায়গা বা আমি তো পাইনি এখানে বলছি। তা বলছি কি করবেন সেক্ষেত্রে? ধরুন রেজিস্ট্রেশন যদি আপনার যেগুলো নেই, দেখুন, যারা ওয়াকফের সম্পত্তি কেউ নিজেদের কবজায় রেখেছে বা ব্যবহার করে, আমি তো বেলডাঙ্গাতে করবো 1 বছর আগে থেকে ঘোষণা করেছি। বেলডাঙ্গার যে জায়গাতে করতাম সেই জায়গার 6 জন অনার, 4 জন এখনো অব্দি ঠিক ছিল, যাদের সাথে আমার ফাইনাল ডিল ছিল। 2 জন, একজন হচ্ছে রবিউল আলম চৌধুরীদের বাড়ির লোক, রবিউল আলম চৌধুরীর ছেলে রবিউল আলম চৌধুরী বেলডাঙ্গার এমএলএ, এরা সব তাদেরকে বিভিন্ন রকম ফুসবন্দর দিয়ে বলেছে হুমায়ুন কবিরকে এই ল্যান্ড দেওয়া যাবে না। মানে ওদের মেন হচ্ছে যে বাবরি মসজিদের শিলান্যাস আটকাতে হবে। তাহলে আটকানোর জন্য কি করতে হবে? হুমায়ুন কবিরকে ল্যান্ড দেওয়া যাবে না। তো কোন ল্যান্ড আটকেছে? যেটা 6 বিঘা জায়গা কথা বলা ছিল। তো কদিন আগে তারা নিজেরা মিডিয়া লিখিয়ে নিজেরাই কর্পোরেটের দিয়ে বেড়া দিয়ে বলেছে ল্যান্ড দেবো না। তার মানে আর হুমায়ুন কবির আর বেলডাঙ্গাতে ল্যান্ড নাই, শুধু ওদেরই বাপের 6 বিঘে জায়গা ছিল, আর তো কারো জায়গা নাই। তো জায়গা আছে কি নাই?
উদ্বোধন হয় কি না হয় 6 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। আর তার থেকে যদি বেশি আগ্রহ থাকে যে আরো বেশি আগে জানার দরকার, তাহলে 4 তারিখে সকাল 8টার সময় বেলডাঙ্গা চলে আসে, যেখানে আমরা ডায়াস বাঁধবো। যে ডায়াসের উপরে প্রায় মুসলমান সমাজের কোরআন হাদিসের বিজ্ঞ লোকরা সেখানে থাকবে। সেই বিজ্ঞ লোকরা কোরআন তেলাওয়াত করবে। 12টা থেকে শুরু করব, 1 ঘন্টা কোরআন তেলাওয়াতের পর যে শিলান্যাস তার ওপেনিং করে দেবো। এই তো প্ল্যান। অন্য কোথাও কি আর পরিকল্পনা নিচ্ছেন? হ্যাঁ, আর অন্য কোথাও অন্য সাবজেক্ট? একটা প্রস্তাব এসেছে যে যারা জায়গার সমস্যা নিয়ে শুনেছে যে বেলডাঙ্গায় জায়গা মিলছে না বা জায়গা দিচ্ছে না, তার জন্য আমি উদ্বিগ্ন আছি বা চিন্তায় আছি, তারা নিজেরা আমার সঙ্গে যোগাযোগ করেছে। সেটা জীবন্তীর লোক, মুসলিম, এবং তারা ঘটনাক্রমে কংগ্রেস করে। আগে করতো আমার সঙ্গে কংগ্রেস, এখনো মধ্যেখানে তৃণমূলে ঢুকেছিল, আবার তৃণমূলের দুর্ব্যবহারে আবার কংগ্রেসের দিকে গেছে। তাদের কাছে তারা আমার কাছে অ্যাপ্রোচ করেছে, টেলিফোনে ডাইরেক্ট বলেছে আপনাকে আসতে হবে, আমাদের জায়গাটা দেখতে হবে, আপনি দাম দর নিয়ে কোনো সমস্যা নাই, আপনাকে জায়গাটা দেয়া হবে, আপনাকে এখানে একটা মসজিদ বানাতে হবে। আমি তাদের কলকাতায় ছিলাম, কথা শুনেছি, বলেছি যে আমি শনিবারে বাড়ি যাচ্ছি, রবিবারটা আমি অনেক ব্যস্ত শিডিউলে থাকবো, সোমবারে বেলা 4টের সময় তোমাদের জায়গাটা। ওখানেও কি ভাবি মসজিদ করার পরিকল্পনা? আগে যাই না, ল্যান্ডটা তারা সেই ইরাদা করেছে, আমি ল্যান্ডটা যাই, চুজ করি, ল্যান্ডটা যদি আমার সুইটেবল মনে হয়, তখন তাদের কি ডিমান্ড, তারা কি বলতে চাইছে, কেন আমাকে ইনভাইট করেছে, সেটা তো এত আগাম আমি আপনাকে বলবো না। আগে তো মুখ্যমন্ত্রী আসছেন বহরমপুরে, তার সঙ্গে কি সব কথাগুলো আলোচনা করবেন বা কিছু বলবেন? এই প্রশ্নের আমার কাছে উত্তর জন্য করা হচ্ছে। কোথাও বোমের এখন কোনো দরকারই নাই, আর বোম কেউ এখন ব্যবহার করার জন্য ইলেকশন নাই, কিছু নাই, ইলেকশন অনেক দেরি। যারা বোম বাঁধা বা বোমের কাজ করে, তারা কোনো জায়গায় উত্তেজনা সৃষ্টি হলে, কোনো জায়গায় গন্ডগোল হলে, কোথাও মারামারি হলে এসবের প্রয়োজন হয়। তো সেসব তো কিছু নেই। ইলেকশনের 1 মাস 2 মাস আগে কেউ এসবের যুক্ত হয়, যুক্ত হবে, তখন ইন্টেলিজেন্সি কিসের জন্য আছে, আইবি কিসের জন্য আছে, ডিআইবি কিসের জন্য আছে। কেউ যদি এসব কাজে যুক্ত থাকে তাদের পাকড়াও করবে, ধরবে, তাদেরকে ওই কেসের ধারাতে চালান দেবে। কিন্তু এখন প্রত্যেকটা থানাতে হুইপ দিয়ে বলা হচ্ছে তুমি 2 ঢপ বোম জায়গায় রেখে দাও। এটা কি ধরনের কালচার? আজ পর্যন্ত 2:30 রাতে আসবে তখন নিশ্চয়ই বলবে, এখনো বলেনি। এ নিয়ে এত আপনারা উদ্বিগ্ন কেন বুঝতে পারছি না। আর একটা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন বিরোধীরা, সেটা হচ্ছে ওয়াকআপ বিল উনি মেনে নিয়েছেন। হ্যালো, যে তৃণমূলের প্রতি হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম সালাম।